আসসালামু আলাইকুম। ধরুন একটা বিমান রানওয়ে থেকে টেক অফ করছে। হুম। এখন পাইলট যদি টেক অফের সময় কন্ট্রোল প্যানেল থেকে বিমানের মুখটা মাত্র 1 ডিগ্রি অন্যদিকে ঘুরিয়ে দেন, যেটা সাধারণ চোখে বা বিমানের ভেতরে বসে থাকা যাত্রীদের কাছে হয়তো একেবারে অদৃশ্য মনে হবে। একদম তাই, টেরও পাওয়া যাবে না। কিন্তু এই সামান্য 1 ডিগ্রি পরিবর্তনের কারণে বিমানটা যখন তার গন্তব্যে পৌঁছাবে, দেখা যাবে সেটা হয়তো নির্ধারিত শহর থেকে 1000 মাইল দূরে সম্পূর্ণ অন্য কোনো দেশে গিয়ে ল্যান্ড করেছে। হ্যাঁ, বিশাল একটা পার্থক্য তৈরি হয়ে যায়। ঠিক। আর আজ আমাদের এই ইনডেপথ আলোচনায় আমরা ঠিক এই অদৃশ্য অথচ শক্তিশালী পরিবর্তনের বিজ্ঞান নিয়ে কথা বলবো। আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়াল হলো জেমস ক্লিয়ারের খুব বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটসের উপর ইজাজ একাডেমিয়া তৈরি করা একটা গভীর বিশ্লেষণ। দারুণ একটা টপিক। হ্যাঁ, আর আমাদের মূল লক্ষ্য হলো এই সোর্স থেকে সেই রহস্যটা উদ্ঘাটন করা। কিভাবে দৈনন্দিন জীবনের অতি ক্ষুদ্র, আপাতদৃষ্টিতে গুরুত্বহীন কিছু পরিবর্তন মানুষের জীবনে বিশাল আর স্থায়ী সাফল্য নিয়ে আসতে পারে। আসলে মানুষের মনস্তত্ত্ব সাধারণত বড় কোনো রূপান্তরের জন্য বড় কোনো ইভেন্টের উপর নির্ভর করতে চায়। কেউ ওজন কমাতে চাইলে বা আর্থিকভাবে সফল হতে চাইলে অবচেতনভাবেই ধরে নেয় যে এর জন্য বোধহয় রাতারাতি জাদুকরি কোনো বিপ্লব ঘটাতে হবে, তাই না? একদম ঠিক। কিন্তু ইজাজ একাডেমিয়ার এই বিশ্লেষণটা সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ তুলে ধরেছে। সোর্সের মতে ওই বড় লক্ষ্য বা বিশাল লাভ দেওয়ার চেষ্টা নয়, বরং প্রতিদিনের ক্ষুদ্র অভ্যাসের বিজ্ঞানী হল রূপান্তরের আসল চাবিকাঠি। ছোট ছোট স্টেপস। হ্যাঁ, আমরা যখন শুধু চূড়ান্ত ফলাফলের দিকে নজর দিই, তখন সেই ফলাফল অর্জনের যে দৈনন্দিন স্নায়বিক প্রক্রিয়া, সেটা অবহেলিত হয়। এই ক্ষুদ্র পরিবর্তনগুলোকেই সোর্সে অ্যাটমিক বা পারমাণবিক বলা হয়েছে। আচ্ছা, যা আকারে ক্ষুদ্র কিন্তু যার ভেতরে বিশাল শক্তি লুকিয়ে আছে। ঠিক তাই। এই অ্যাটমিক শক্তির জায়গাটা গাণিতিকভাবে খুব চমৎকারভাবে দেখানো হয়েছে সোর্সে। কেউ যদি প্রতিদিন নিজের কাজের মাত্র 1% উন্নতি করে, তবে বছর শেষে সে আগের তুলনায় গাণিতিকভাবে প্রায় 37 গুণ বেশি দক্ষ হয়ে উঠবে। 37 গুণ? ওয়াও! এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, আর এই ধারণাকেই সোর্সে বলা হয়েছে সেলফ ইমপ্রুভমেন্টের চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখানে একটা বড় মনস্তাত্ত্বিক বাধা আছে। সেটা কি রকম? মানুষ তো প্রথম কয়েকদিন এই 1% উন্নতি করার পর যখন আয়নায় বা ব্যাংক অ্যাকাউন্টে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পায় না, তখন খুব সহজেই হতাশ হয়ে যায়। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। তো এই যে উন্নতির গ্রাফ আর মানুষের প্রত্যাশার মধ্যে একটা বড় ফারাক, এটা আসলে কেন তৈরি হয়? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এই হতাশার জায়গাটাকে সোর্সে ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে কোনো অভ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে, যাকে বলা যায় ল্যাটেন্ট পোটেনশিয়ালের মালভূমি। আচ্ছা। মানুষ তো প্রত্যাশা করে যে উন্নতি হবে একদম সরল রৈখিক, আজকে কিছু করলে কালকেই তার ফল মিলবে। কিন্তু চক্রবৃদ্ধি তো সেভাবে কাজ করে না। রাইট। বিষয়টা একটা বরফখণ্ডের উপমা দিয়ে বোঝা যেতে পারে। ধরুন, একটা ঘরের তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে একটা বরফ রাখা আছে। এরপর ঘরের তাপমাত্রা -4, -3, -2 করে বাড়তে থাকলো। কিন্তু বরফটাতে তো কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। একদমই না। এরপর যখনই তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছায়, বরফটা গলতে শুরু করে। এই যে বরফ গলল, এটা কিন্তু হঠাৎ করে 0 ডিগ্রিতে পৌঁছানোর কারণে নয়। আগের ওই অদৃশ্য তাপমাত্রার বৃদ্ধিগুলো জমা হওয়ার কারণেই এটা হয়েছে। ঠিক বলেছেন। মানুষের অভ্যাসের ক্ষেত্রেও প্রথম দিকের ছোট ছোট সিদ্ধান্তগুলো, যেমন আজকে একটা বইয়ের 2 পৃষ্ঠা পড়া বা লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, এগুলো জমা হতে থাকে কিন্তু তাৎক্ষণিক দৃশ্যমান ফলাফল দেয় না। হ্যাঁ, আর যখন দিনের পর দিন কাজ করার পরও পরিবর্তন আসে না, তখন মানুষ পুরনো অভ্যাসে ফিরে যায়। অথচ ওই ছোট কাজগুলো কিন্তু বৃথা যাচ্ছিল না, সেগুলো সঞ্চিত হচ্ছিল। তার এই যে দৃশ্যমান ফলাফলের অভাব, এটাই মানুষকে মাঝপথে থামিয়ে দেয়। যেহেতু ক্ষুদ্র পরিবর্তনের এই গাণিতিক হিসাবটা এত সোজা, তবুও মানুষ বারবার ভালো অভ্যাস গড়তে গিয়ে ব্যর্থ হয়, কারণ তারা ফলাফলের ওপর অতিরিক্ত নির্ভরশীল। হ্যাঁ, ফলাফলের প্রতি এই আবেশটাই বড় সমস্যা। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই আমরা সোর্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি, অভ্যাসের মনস্তাত্ত্বিক স্তরে। সোর্স অনুযায়ী অভ্যাস পরিবর্তনের 3টে স্তর রয়েছে। এটাকে একটা পেঁয়াজের স্তরের মতো কল্পনা করা যেতে পারে। দারুণ একটা অ্যানালজি। বাইরের স্তরটা হলো ফলাফল বা আউটকাম, কি অর্জন করতে হবে। মাঝের স্তরটা হলো প্রক্রিয়া বা প্রসেস, অর্থাৎ কি করা হচ্ছে। আর একদম ভেতরের বা কোর স্তরটা হলো
পরিচয় বা আইডেন্টিটি। মানে নিজেকে কি ভাবা হচ্ছে, তাই তো? একদম। সোর্সে স্পষ্টভাবে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য ফলাফলের দিকে না তাকিয়ে নিজের পরিচয় পরিবর্তনের ওপর জোর দিতে হবে। সেখানে একটা খুব সুন্দর উদাহরণ আছে। কি সেটা? আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি বলার চেয়ে আমি ধূমপায়ী নই বলা অনেক বেশি কার্যকর। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। আমি যদি একটু পুশব্যাক করি, হ্যাঁ বলুন। কাজ না করে নিজেকে অন্য কিছু ভাবা কি এক ধরনের আত্মপ্রবঞ্চনা নয়? মানে কেউ যদি সারা দিন সোফায় শুয়ে নিজেকে অ্যাথলিট দাবি করে, তাতে কি আদৌ অভ্যাস বদলাবে? প্রথম দেখায় এটাকে নিজেকে মিথ্যে প্রবোধ দেওয়া মনে হতেই পারে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটা আত্মপ্রবঞ্চনা নয়। আচ্ছা, বরং এটা হলো নিজের বিশ্বাসকে কাঙ্ক্ষিত কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। যখন কেউ শুধু ফলাফলের উপর ফোকাস করে, যেমন ধরুন আমাকে 10 কেজি ওজন কমাতে হবে, তখন তার অবচেতন মন মনে করে যে এই ওজন কমানোর প্রক্রিয়াটা একটা সাময়িক শাস্তি। রাইট। আর শাস্তি শেষ হলেই সে আবার আগের জীবনে ফিরে যেতে পারবে। ঠিক, মানে তার পরিচয় রয়ে যায় সেই আগের মানুষটার মতোই। কিন্তু কেউ যখন পরিচয়ের স্তরে পরিবর্তন এনে বলে আমি এমন একজন মানুষ যে তার স্বাস্থ্যের যত্ন নেয়, তখন তার দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে বদলে যায়। বুঝতে পারছি। মানুষের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক তাগিদগুলোর একটা হলো নিজের পরিচয়ের সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করা। এর ব্যত্যয় ঘটলে মস্তিষ্কে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। ও আচ্ছা, তখন মস্তিষ্কও নিজেই অস্বস্তিতে পড়ে যায়। একদম। তাই যখন কেউ মন থেকে একটা নতুন পরিচয় ধারণ করে, তখন তার প্রতিদিনের সিদ্ধান্তগুলো সেই পরিচয়ের সাথে মানিয়ে নেওয়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে থাকে। একজন স্বাস্থ্য সচেতন মানুষ স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর খাবার বেছে নেবে। তাকে ইচ্ছাশক্তি প্রয়োগ করে জোর করে ডায়েট করতে হবে না। ওয়াও! তার মানে আমরা ভেতর থেকে যা বিশ্বাস করি, বাইরের কাজগুলো সেই বিশ্বাসের একটা প্রতিফলন মাত্র। প্রতিটি ছোট কাজ হলো সেই নতুন পরিচয়ের সপক্ষে দেওয়া এক একটা ভোট। খুব সুন্দরভাবে বলেছেন বিষয়টা। কিন্তু পরিচয় পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়ার পর সেই নতুন পরিচয়কে বাস্তবে রূপ দিতে তো কিছু ব্যবহারিক পদক্ষেপ প্রয়োজন। এখানেই সোর্সটা অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে, যাকে বলা হয় অভ্যাস করার 4টে বৈজ্ঞানিক সূত্র। হ্যাঁ, দ্য 4 লজ অফ হ্যাবিট বিল্ডিং। এর শুরুটা হয় পরিবেশের সাথে অভ্যাসকে দৃশ্যমান করার মাধ্যমে, যাকে বলা হয়েছে মেক ইট অবভিয়াস। সোর্সে বলা হয়েছে মস্তিষ্ককে খুব সুনির্দিষ্ট নির্দেশনা দিতে হবে। শুধু ব্যায়াম করব বলাটা অত্যন্ত অস্পষ্ট। হ্যাঁ, এতে কোনো কাজ হয় না। এর বদলে বলতে হবে আমি বিকেল 5টায় জিমে 20 মিনিট ব্যায়াম করব। এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। এর পাশাপাশি একটা দারুণ কৌশলের কথা সোর্সে আছে, যাকে বলে হ্যাবিট স্ট্যাকিং। মানে পুরনো অভ্যাসের সাথে নতুনটা জুড়ে দেওয়া। ঠিক। এই হ্যাবিট স্ট্যাকিং ব্যাপারটা নিউরোসায়েন্সের দিক থেকে অত্যন্ত শক্তিশালী। বিজ্ঞানে একটা কথা প্রচলিত আছে, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার। মানে যে স্নায়ুগুলো একসাথে কাজ করে তারা একে অপরের সাথে জুড়ে যায়। একদম। মানুষের মস্তিষ্কে কিছু কাজের জন্য আগে থেকেই খুব শক্তিশালী নিউরাল পাথওয়ে তৈরি করা থাকে। যেমন সকালে উঠে কফি তৈরি করা। এই কাজগুলোর জন্য তো কোনো মোটিভেশনের প্রয়োজন হয় না, এগুলো স্বয়ংক্রিয়। হ্যাঁ, চোখ বন্ধ করেও করা যায়। তো এখন কেউ যদি প্রতিদিন 2 মিনিট মেডিটেশন করার অভ্যাস করতে চায়, সেই যদি শুধু ভাবে আমি সময় পেলে ধ্যান করব, তবে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নির্দিষ্ট কোনো ট্রিগার নেই। ঠিক। কিন্তু সেই যদি পুরনো অভ্যাসের সাথে একে জুড়ে দিয়ে বলে সকালে কফি বানানোর ঠিক পরপরই আমি 2 মিনিট ধ্যান করব, তখন ওই কফি বানানোর কাজটাই তার মস্তিষ্কের জন্য একটা সিগন্যাল হিসেবে কাজ করবে। আলাদা মোটিভেশন লাগবে না। দারুণ! পুরনো অভ্যাসের সাথে জুড়ে দিয়ে শুরু করার ব্যাপারটা তো স্পষ্ট হলো। কিন্তু যদি নতুন কাজটা একেবারে বোরিং বা বিরক্তিকর হয়, যেমন ধরুন কাউকে অফিসের কিছু একঘেয়ে ইমেলের রিপ্লাই দিতে হবে। কাজটা কখন করতে হবে সেটা সে নির্দিষ্ট করলো, কিন্তু কাজটা করার বিন্দু মাত্র আগ্রহ তার নেই। এই জায়গাটিতে কিভাবে বিরক্তি কাটানো যায়? এখানেই আসে সোর্সের ফ্রেমওয়ার্কের পরবর্তী ধাপ, মেক ইট অ্যাট্রাকটিভ বা অভ্যাসকে আকর্ষণীয় করা। যে কোনো কাজ বারবার করার পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হলো মস্তিষ্কের একটা নিউরোট্রান্সমিটার, ডোপামিন। আচ্ছা। মজার ব্যাপার হলো সোর্সের বিশ্লেষণ অনুযায়ী কোনো পুরস্কার পাওয়ার চেয়ে সেই পুরস্কারের প্রত্যাশা বা অ্যান্টিসিপেশনের সময় মস্তিষ্কে ডোপামিন অনেক বেশি রিলিজ হয়। মানে পাওয়ার আগের যে থ্রিলটা। হ্যাঁ, যখন আমরা জানি যে কোনো কাজের পর একটা আনন্দদায়ক কিছু অপেক্ষা করছে,
তখন সেই প্রত্যাশাই আমাদের কাজে উদ্বুদ্ধ করে। এই বিজ্ঞানকে কাজে লাগানোর একটা কৌশল হলো টেম্পটেশন বান্ডলিং। টেম্পটেশন বান্ডলিং নামটা বেশ কিউরিয়াস তো। ইমেলের উত্তর দেওয়াটা খুব বোরিং, কিন্তু সে পডকাস্ট শুনতে খুব ভালোবাসে। সে নিয়ম করতে পারে যে শুধু ইমেল রিপ্লাই দেওয়ার সময় সে পডকাস্ট শুনবে। একদম। পডকাস্ট শোনার যে তীব্র আকর্ষণ আর ডোপামিন রিলিজ, সেটা ওই বিরক্তিকর কাজটাকেও মস্তিষ্কের কাছে আকর্ষণীয় করে তোলে। মানে মস্তিষ্ককে এক প্রকার হ্যাক করে প্রয়োজনীয় কাজ আদায় করে নেওয়া হচ্ছে। কিন্তু কাজটা আকর্ষণীয় হলেও মানুষের জন্মগত অলসতা তো একটা বড় বাধা। তা তো বটেই। এই অলসতা কাটাতে সোর্সের তৃতীয় সূত্রটা আসে, মেক ইট ইজি বা সহজ করা। এই অংশের সবচেয়ে ইন্টারেস্টিং ধারণাটা হলো 2 মিনিট রুল বা 2 মিনিট নিয়ম। সোর্স বলছে যে কোনো নতুন অভ্যাস মাত্র 2 মিনিটের জন্য শুরু করতে হবে। হ্যাঁ, এটা খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। যেমন প্রতিদিন ব্যায়াম করার বদলে শুধু 2 মিনিট স্ট্রেচিং করা বা একটা পুরো বই পড়ার বদলে প্রতিদিন কেবল 1 পৃষ্ঠা পড়া। কিন্তু এই জায়গাতেই আমার একটা বড় সন্দেহ তৈরি হচ্ছে। কি সন্দেহ? মাত্র 2 মিনিট স্ট্রেচিং করে বা 1 পৃষ্ঠা পড়ে তো আর কেউ ফিট বা জ্ঞানী হয়ে যায় না। এটা তো চূড়ান্ত লক্ষ্য অর্জনের ধারে কাছেও নেই। তাহলে এই 2 মিনিটের নিয়ম দিয়ে আসলে দীর্ঘমেয়াদে কি লাভ হচ্ছে? বাইরে থেকে দেখলে মনে হতেই পারে যে 2 মিনিটে কিছুই অর্জন করা সম্ভব নয়, কিন্তু এর আসল উদ্দেশ্য ফলাফল অর্জন করা নয়। এর মূল উদ্দেশ্য হলো শুরু করার যে মানসিক জড়তা, সেটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনা। মানে ওই ফার্স্ট স্টেপটা নেওয়া। হ্যাঁ, পদার্থবিজ্ঞানের সূত্রের মতো স্থির বস্তু স্থিরই থাকতে চায়। একটা কাজ শুরু করাটাই হলো সবচেয়ে কঠিন। যখন কেউ নিজেকে বলে যে আমাকে আজ 1 ঘন্টা কঠিন ব্যায়াম করতে হবে, তখন সেই বিশাল কাজের কথা ভেবে মস্তিষ্ক তীব্র প্রতিরোধ তৈরি করে। একদম ঠিক। তখন মনে হয় আজ থাক, কাল থেকে করব। কিন্তু যখন সে বলে আমি শুধু যোগব্যায়ামের ম্যাট বিছিয়ে 2 মিনিট বসবো, তখন মস্তিষ্কের ওই প্রতিরোধটা আর থাকে না। 2 মিনিট তো যে কেউই দিতে পারে। আসল কথা হলো আগে অভ্যাসটাকে জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। সোর্সের ভাষায় বলতে গেলে স্ট্যান্ডার্ডাইজ বিফোর ইউ অপটিমাইজ। একদম। আগে মাঠে নামার অভ্যাস তৈরি করতে হবে। যে অভ্যাসটা তৈরি হয়নি তাকে তো আর উন্নত করা যায় না। 2 মিনিটের এই নিয়ম মূলত আমাদের মানসিক ঘর্ষণ কমিয়ে কাজটাতে অভ্যস্ত হতে সাহায্য করে। এই ধারণাটা সত্যি খুব প্র্যাকটিক্যাল। শুরু করার পথের বাধা বা ঘর্ষণ সরিয়ে ফেলা হলো প্রাথমিক কাজ। কিন্তু একটা অভ্যাস একবার শুরু করার পর সেটা দীর্ঘমেয়াদে টিকে থাকবে কিনা তা নির্ভর করে কাজটা শেষ হওয়ার ঠিক পরের মুহূর্তের ওপর। আর এখানেই আসে চতুর্থ সূত্র, মেক ইট স্যাটিসফাইং। হ্যাঁ, সন্তোষজনক করা। সোর্স অনুযায়ী আমরা সেই কাজগুলোই বারবার করতে চাই যার শেষে একটা ভালো অনুভূতিযুক্ত থাকে। কিন্তু এখানেও তো একটা দ্বন্দ্ব আছে। ভালো অভ্যাসের ফল তো সাথে সাথে পাওয়া যায় না। এর একটা খুব চমৎকার ইভলিউশনারি বা বিবর্তনীয় ব্যাখ্যা আছে। আমাদের মস্তিষ্ক হাজার হাজার বছর ধরে এমন একটা পরিবেশে বিকশিত হয়েছে যাকে বলা যায় ইমিডিয়েট রিটার্ন এনভায়রনমেন্ট। মানে আদিম যুগের কথা বলছেন? হ্যাঁ, আদিম যুগে মানুষের মূল চিন্তা ছিল আজকের খাবার আজই জোগাড় করা বা হিংস্র প্রাণীর হাত থেকে এখনই রক্ষা পাওয়া। ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে তাৎক্ষণিক ফলাফলই বেশি জরুরি ছিল। কিন্তু বর্তমান সমাজ তো ডিলেড রিটার্ন এনভায়রনমেন্ট। ঠিক, এখনকার কাজের ফল সাথে সাথে পাওয়া যায় না। অফিসে ভালো কাজ করলে মাস শেষে বেতন পাওয়া যাবে বা স্বাস্থ্যকর খাবার খেলে কয়েক মাস পর সুস্থ থাকা যাবে। কিন্তু আমাদের মস্তিষ্ক এখনো সেই আদিম যুগেই পড়ে আছে। সে তাৎক্ষণিক আনন্দ খোঁজে। আচ্ছা, তাহলে উপায় কি? উপায় হলো কাজের পর পর কৃত্রিমভাবে একটা ছোট পুরস্কার যুক্ত করা। সেটা হতে পারে একটা হ্যাবিট ট্র্যাকার খাতায় টিক চিহ্ন দেওয়া, যা দেখলে সাথে সাথে একটা দৃশ্যমান সন্তুষ্টি আসে। এই ছোট ছোট সন্তুষ্টিগুলোই মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে কাজটা লাভজনক ছিল। এতক্ষণ তো আমরা জানলাম কিভাবে এই 4 সূত্রের সাহায্যে ভালো অভ্যাস গড়ে তোলা যায়। কিন্তু দৈনন্দিন জীবনে তো কিছু বদভ্যাসও আছে যা আমাদের প্রতিনিয়ত পেছনের দিকে টেনে ধরে। হ্যাঁ, সেগুলো দূর করাও সমান জরুরি। সোর্সে এই বদভ্যাসগুলো দূর করার অত্যন্ত যৌক্তিক একটা পদ্ধতির কথা বলা হয়েছে। বলা হয়েছে খারাপ অভ্যাস ছাড়ার জন্য এই 4টে সূত্রকেই ঠিক উল্টোভাবে প্রয়োগ করতে হবে। মানে ইনভার্স করে দিতে হবে। হ্যাঁ, খারাপ অভ্যাসটিকে অস্পষ্ট, অনাকর্ষণীয়, কঠিন এবং বিরক্তিকর করে তুলতে হবে। এই প্রসঙ্গে পরিবেশের অদৃশ্য প্রভাবের ওপর খুব জোর দেওয়া হয়েছে। সাধারণত দেখা যায় মানুষ খারাপ অভ্যাস ছাড়ার জন্য বেশিরভাগ সময় নিজের ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের ওপর ভরসা করে। দাঁতে দাঁত চেপে লোভ সামলানোর চেষ্টা করে আর কি। ঠিক,
কিন্তু সোর্সের তথ্য অনুযায়ী ইচ্ছাশক্তির চেয়ে পরিবেশ পরিবর্তন বা এনভায়রনমেন্ট ডিজাইন অনেক বেশি কার্যকর পদ্ধতি। ইচ্ছাশক্তির উপর অতিরিক্ত নির্ভরতা আসলে ব্যর্থতার একটা বড় কারণ। মনোবিজ্ঞানের ভাষায় ইচ্ছাশক্তি হলো মোবাইলে ব্যাটারির মতো, যা ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে যায়। মানে সারাদিন সিদ্ধান্ত নিতে নিতে তো দিনের শেষে আর জোর থাকে না। একদমই তাই। তখন আর ডায়েট কন্ট্রোল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার মানসিক শক্তি থাকে না। তাই সোর্সের চয়েস আর্কিটেকচারের কথা বলা হয়েছে। যদি চারপাশের পরিবেশ এমনভাবে সাজানো থাকে যেখানে হাতের কাছে কোনো অস্বাস্থ্যকর খাবার নেই, বরং চোখের সামনে টেবিলের উপর সুন্দর একটা ফলের ঝুড়ি রাখা আছে, হ্যাঁ, তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সহজলভ্য বিকল্পটাই বেছে নেবে। মানুষ সবসময় সবচেয়ে কম পরিশ্রমের রাস্তাটা বেছে নিতে চায়। তাই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কমাতে চাইলে আমি আর স্ক্রল করব না বলে ইচ্ছা শক্তির উপর ভরসা করাটা বোকামি। তার চেয়ে মোবাইল থেকে অ্যাপটা ডিলিট করে দেওয়া অনেক ভালো। বা কাজ করার সময় ফোনটাকে অন্য ঘরে রেখে আসা, কারণ এটা খারাপ অভ্যাসটার পথে সরাসরি একটা বাধা সৃষ্টি করে, কাজটাকে কঠিন করে তোলে। পরিবেশ অনুকূলে থাকলে ভালো অভ্যাস প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায়। তার মানে নিজের পরিবেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানেই নিজের অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। দারুণ, আমরা এই চমৎকার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, বেশ ডিপ একটা আলোচনা হলো। থেকে আমরা যা শিখলাম তার একটা পরিষ্কার সারসংক্ষেপ যদি করি, সাফল্য কোনো বিশাল জাদুকরী ইভেন্টের ওপর নির্ভর করে না। এটা প্রতিদিনের 1% উন্নতির ধারাবাহিক চক্রবৃদ্ধি। আর ফলাফলের আশা না করে নিজের পরিচয় পরিবর্তন করাটা খুব জরুরি। একদম। এরপর আমরা 4টে বৈজ্ঞানিক সূত্রের গভীরে গিয়েছি। সুনির্দিষ্টতা দিয়ে অভ্যাস স্পষ্ট করা, ডোপামিনে প্রত্যাশা কাজে লাগিয়ে আকর্ষণীয় করা, 2 মিনিট নিয়ম দিয়ে মানসিক জড়তা কমানো, আর তাৎক্ষণিক পুরস্কার দিয়ে অভ্যাসকে সন্তোষজনক করা। আর বদভ্যাসের ক্ষেত্রে ঠিকের উল্টোটা করা, ইচ্ছা শক্তির ওপর ভরসা না করে পরিবেশের পরিবর্তনের মাধ্যমে খারাপ অভ্যাসগুলোকে কঠিন করে তোলা। এই সোর্সের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ আসলে তার লক্ষ্যের সমান বড় হতে পারে না, বরং সে তার সিস্টেমের সমান নিচে নেমে যায়। খুব পাওয়ারফুল একটা কথা। সিস্টেম ঠিক থাকলে ফলাফল নিজেই নিজের খেয়াল রাখে। তবে এই সিস্টেমের ধারণাটা আমাদের জীবনের জন্য যতটা ইতিবাচক, ঠিক ততটাই চিন্তার বিষয় হতে পারে যদি এটা আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। মানে আজকের আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় আজকের যুগে বড় বড় টেক কোম্পানিগুলো ঠিক এই বিজ্ঞান, এই 4টে সূত্র ব্যবহার করে আমাদের মনোযোগ আটকে রাখছে। ও, এটা তো একদম সত্যি কথা। তাই না? তারা বারবার ব্রাইট রঙের নোটিফিকেশন দিয়ে জিনিসটাকে চোখের সামনে অবভিয়াস করছে, অসীম স্ক্রল করার অভিজ্ঞতাকে অ্যাট্রাকটিভ করছে, হাতের মুঠোয় ফোন রেখে বিষয়টাকে ইজি করছে, আর লাইক কমেন্টের মাধ্যমে তাৎক্ষণিক ডোপামিন দিয়ে সেটাকে স্যাটিসফাইং করে তুলছে। দারুণ একটা পয়েন্ট ধরেছেন। যদি এই টেক জায়ান্টরা আমাদের মনোযোগ কেড়ে নেবার জন্য এই বৈজ্ঞানিক সূত্রগুলো এত নিখুঁতভাবে ব্যবহার করতে পারে, তবে মানুষ কেন নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে এই একই বিজ্ঞান নিজের সপক্ষে ব্যবহার করবে না? সত্যি, এটা খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটাই আজ ভাবনার খোরাক হিসেবে রয়ে গেল। আমাদের সাথে এই গভীর অনুসন্ধানে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।